ইংলিশ লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমি তাপস কর্মকার আজ আপনাদের সামনে এসেছি ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ রুলস অফ মডিফায়ার পার্ট 3 নিয়ে। পার্ট 1 এবং পার্ট 2তে আমি মডিফায়ার মেথডটির প্রাথমিক ধারণা এবং মডিফায়ার বিষয়টি পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে গেলে যে সমস্ত ইনস্ট্রাকশনসমূহ শেখা অতীব জরুরি তা নিয়ে কথা বলেছি। পার্ট 2তে কিছু ইনস্ট্রাকশন সমূহ বাকি ছিল। আজকের ক্লাসে আমি সেগুলো সম্পূর্ণ করে দেখাবো। পাশাপাশি ভিডিওর শেষ পর্যায়ে আমি যে সমস্ত নিয়ম বর্ণনা দিয়েছি তার আলোকে একটি স্যাম্পল প্রশ্ন বা নমুনা প্রশ্ন নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম ভিউয়ার্স, এখন আমি রুলস অফ মডিফায়ারের যে ইনস্ট্রাকশনটি নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যাপোজিটিভ। ম্যাডাম ভিউয়ার্স, হোয়াট ইজ অ্যাপোজিটিভ? অ্যাপোজিটিভ হচ্ছে নাউন প্লাস নাউন দুটি কমা প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমি কথাটি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দুটি নাউন পাশাপাশি বসবে, ম্যাটারটি এরকম, দুটি নাউন থাকবে, দুটি নাউন পাশাপাশি বসবে, দুটি কমার মাঝখানে বসবে, দুটি কমার মাঝখানে বসবে যে নাউনটি তা হচ্ছে পরবর্তী নাউন পূর্ববর্তী নাউনকে মডিফাই করবে অথবা এ শর্ট ডিটেইলস প্রদান করবে। মেন ম্যাটারটি খেয়াল করবেন, পরের নাউনটি পূর্ববর্তী নাউনকে মডিফাই করবে। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করব। তা হচ্ছে শেখ মুজিবুর রহমান, এই যে একটা কমা দিলাম, এখানে একটু এখানে আসল ব্যাপারটি নিহিত। শেখ মুজিবুর রহমান, the father of our nation, is loved by all. ম্যাডাম ভিউয়ার্স, শেখ মুজিবুর রহমান, এরপর একটা কমা ইউজ করেছি, এরপরে লিখেছি দ্য ফাদার অফ আওয়ার নেশন। এরপরে এই যে দুটি কমার ভিতরে এক্সট্রা কিছু ওয়ার্ড লিখেছি, তা হচ্ছে নাউন দ্য ফাদার অফ আওয়ার নেশন। এরপরে ইজ লাভড, এই যে আমার যে নির্দেশনাটি ইজ লাভড বাই অল, এটাও শর্ত পূরণ করেছে। তো আশা করছি এই ম্যাটারটি ক্লিয়ার। আমি যদি এটাকে বলতে চাই তা হচ্ছে শেখ মুজিবুর রহমান, এটা না ইউজ করলে কোনো ক্ষতি নেই। ম্যাটার ভিউয়ার্স, অ্যাপোজিটিভ এর আরেকটি নাম হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন APPOSITION, অ্যাপোজিশন। এটা হচ্ছে নাউনের একটি কাজ। নাউন ইন অ্যাপোজিশন ম্যাটারটি এরকম যে শেখ মুজিবুর রহমান ইজ লাভড বাই অল, এটি পরিহার করলেও এটা এই বাক্যের অর্থের কোনো সমস্যা ক্রিয়েট করে না, কিন্তু বাক্যের শ্রুতি মাধুর্যতা, সৌন্দর্য এবং স্পেসিফিকেশন প্রকাশ করার জন্য এই নাউন ইন অ্যাপোজিশন ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান দ্য ফাদার অফ আওয়ার নেশন, এটি দুটি নাউন পাশাপাশি বসেছে, দুটি কমার মাঝখানে বসেছে এবং পরবর্তী নাউন এই শেখ মুজিবুর রহমানকে মডিফাইড করছে। দ্যাট ইজ ওয়াই ইট ক্যান বি কল্ড অ্যাপোজিটিভ অর নাউন ইন অ্যাপোজিশন। এরপর আসছে মাই ডিয়ার ভিউয়ার্স ইন্টেন্সিফায়ার। হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার? ইন্টেন্সিফায়ার ইকুয়াল অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার সমান অ্যাডভার্ব। আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তীব্রতা, বেশি, জোর প্রদান, এমন অর্থ প্রকাশ করে। যেমন আরও সুন্দর ক্লিয়ার করার চেষ্টা করছি। সো, ভেরি, টু, হাইলি, এক্সট্রিমলি, এই শব্দগুলো জেনারেলি ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। একটা উদাহরণ প্রয়োগ করি। মুন্না was
very happy as he got back his lost phone. তাহলে ম্যাডাম ভিউয়ার্স বিষয়টি কি দাঁড়াচ্ছে, মুন্না ওয়াজ ভেরি হ্যাপি, এই যে হ্যাপি শব্দটিকে ভেরি দ্বারা মডিফাই করে দেওয়া হচ্ছে, মানে নর্মাল হ্যাপি না, ভেরি হ্যাপি। তাহলে মেটাটি কি দাঁড়াচ্ছে, মুন্না ওয়াজ ভেরি হ্যাপি অ্যাজ হি গট ব্যাক হিজ লস্ট ফোন, যেহেতু সে তার হারিয়ে যাওয়া ফোন পেয়েছে তাই সে অত্যন্ত খুশি। অর্থাৎ এই খুশি মেটারটিকে একটু বেশি প্রকাশ করছে, একটু তীব্রতার প্রকাশ করছে, একটু জোর প্রদান প্রকাশ করছে। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে ইন্টেন্সিফায়ার ইকুয়াল অ্যাডভার্ব, ভেরি যেহেতু একটি অ্যাডভার্ব তাহলে এটিকে ইন্টেন্সিফায়ার বলতে পারি। তো যদি ম্যাডাম ভিউয়ার্স এক্সামে ওই যে প্রশ্নে যদি এরকম থাকে যে ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফায়ার ওর পোস্ট মডিফায়ার, সেক্ষেত্রে আপনারা সো, ভেরি, টু, হাইলি, এক্সট্রিমলি আরও কিছু শব্দ রয়েছে, আপাতত এই কয়েকটি শব্দ জানলেই এটাকে আয়ত্ত করা সম্ভব। এর কোনো একটি অর্থের প্রাসঙ্গিকতা বজায় রেখে ইউজ করবেন, তাহলে ম্যাটারটি ক্লিয়ার হবে। এরপরে আসছে পার্টিসিপল ওর পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ম্যাটার ভিউয়ার্স, পার্টিসিপল হোয়াট ইজ পার্টিসিপল? ভার প্লাস আইএনজি যুক্ত ফর্ম, যা অ্যাডজেক্টিভ এর নাই কাজ করে। ভার প্লাস আইএনজি যা অ্যাডজেক্টিভের নাই কাজ করে তাকে পার্টিসিপল বলে। তো এরপরে পার্টিসিপল ফ্রেজ, এটি আবার কি? ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, মানে হচ্ছে পার্টিসিপলের সঙ্গে অ্যাডিশনাল কিছু ওয়ার্ড ক্রিয়েট করে আমাদেরকে পার্টিসিপল ফ্রেজ ইউজ করা যেতে পারে। অর্থাৎ ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এভাবে আমরা পার্টিসিপল ফ্রেজ ক্রিয়েট করতে পারবো। তো ম্যাটারটিকে উদাহরণের মাধ্যমে প্রকাশ করছি। তা হচ্ছে ডোন্ট disturb the sleeping child। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি যে উদাহরণটি প্রয়োগ করেছি তা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং চাইল্ড। এই যে স্লিপিং চাইল্ড, মাই ডিয়ার ভিউয়ার্স, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম, তার সঙ্গে অ্যাডিশনাল কিছু ওয়ার্ড নিয়েছে, এটি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। এরপর আমি একটি পার্টিসিপলের একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। আর ইজ রিচিং দেয়ার Hassan found nothing। মানে ভিউয়ার্স, এই যে রিচিং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম যা অ্যাডজেক্টিভের নাই কাজ করছে, তা হচ্ছে রিচিং দেয়ার হাসান ফাউন্ড নাথিং। এই যে রিচিং, এই ম্যাটারটি হচ্ছে পার্টিসিপল। তো আরেকটি কথা বলতে চাই যে পার্টিসিপল জেনারেলি তিন প্রকার, তা হচ্ছে তা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো মাই ডিয়ার ভিউয়ার্স, রুলস অফ মডিফায়ারে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ম্যাটারটি প্রয়োজন পড়ে, পারফেক্ট পার্টিসিপলটি প্রয়োজন পড়ে না। তারপরও বিষয়টি জানা দরকার, অন্য কোনো ক্লাসে এই নিয়ে কথা বলা হবে। তো প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল নিয়ে যদি বলতে চাই, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল শুধু পার্টিসিপল। যদি লেখে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলেও আপনাদের যে কাজটি করতে হবে পার্টিসিপলের কাজ করতে হবে। আর যদি লেখে যে পার্টিসিপল, ইউজ পার্টিসিপল টু প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার, তারপরেও আপনাকে এই ধরনের কাজই করতে হবে। কিন্তু যদি পাস্ট পার্টিসিপল ইউজ করে, তখন আমাদের বিষয়টি জানতে হবে পাস্ট পার্টিসিপল বলতে ভার্বের V3 ফর্ম, V3 ফর্ম ইকুয়াল পাস্ট পার্টিসিপল, V3 ইকুয়াল পাস্ট পার্টিসিপল।
তো এটির একটি উদাহরণ আমাদের জানা প্রয়োজন যে হি ডাজ নট লাইক টু ড্রিঙ্ক contaminated water. My dear viewers, এই যে contaminated, it is past participle. He does not like to drink contaminated water. তাহলে past participle বলতে polluted, contaminated, educated এই সমস্ত কিছু ম্যাটারকে নির্দেশ করছে। তো এখন আমি রুলস অফ মডিফায়ারের যে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। মাই ডিয়ার ভিউয়ার্স, রুলস অফ মডিফায়ারের যে সর্বশেষ নির্দেশনাসমূহ ঠিক সেই প্রান্তে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি কম্পাউন্ডস। কম্পাউন্ডস কি? কম্পাউন্ডস হচ্ছে একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত ওয়ার্ড। আমি জাস্ট উদাহরণের মাধ্যমে শর্টকাটে শেখানোর চেষ্টা করছি। যেমন ইট ইজ আ টাইম কিলিং মেথড। আরেকটি উদাহরণ প্রয়োগ করছি। ম্যাডাম ভিউয়ার্স, এই যে টাইম কিলিং, এরপর এ হার্ড ওয়ার্কিং ম্যান শাইনস ইন লাইফ। ম্যাডাম ভিউয়ার্স, যেটি বলতে চাচ্ছি তা হচ্ছে একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত শব্দকে কম্পাউন্ডস বলবে। এরকমেরও ইনস্ট্রাকশন থাকে যে ইউজ কম্পাউন্ডস টু প্রিমডিফাই দ্য নাউন, এরকম কিছু থাকবে। যেমন এই যে মেথড নাউনটিকে এই নাউনটিকে টাইম কিলিং দ্বারা মডিফাই করা হলো। এই যে ম্যান এই নাউনটিকে এই হার্ড ওয়ার্কিং দ্বারা মডিফাই করা হলো। এরপরে আসছে রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ বলতে হু ইজ দ্যাট ইউজ করে সেন্টেন্সকে সম্পূর্ণ করা। যেমন উদাহরণ প্রয়োগ করছি, রিলেটিভ ক্লোজ হু ইজ দ্যাট হুম, এই জাতীয় শব্দের কমপ্লেক্স সেন্টেন্সে যে সমস্ত নির্দেশনা রয়েছে রিলেটিভ ক্লোজ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য স্টুডেন্ট হু works hard is sure to prosper in life. Madam viewers, এই যে হু রিলেটিভ ক্লোজ। এরপরে চলে এসেছি, তা হচ্ছে ডাউন টোনার্স। ডাউন টোনার্স হচ্ছে এমন কিছু ওয়ার্ড যা শব্দের অর্থকে হ্রাস করতে ব্যবহার করা হয়ে থাকে। তা হচ্ছে শব্দের অর্থকে হ্রাস করে, ডিক্রিজ করে দেয়। যেমন অলমোস্ট, রাদার, হার্ডলি ইত্যাদি। তো উদাহরণ প্রয়োগ করছি, হি ইজ অলমোস্ট ক্রেজি। তো ম্যাডাম ভিউয়ার্স, অলমোস্ট। এরপর he hardly comes here, কদাচিৎ আসে। ইট ইজ রাদার গুড। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই শব্দগুলোই ছিল আজকের এই যে ডাউন টোনারের যে অলমোস্ট এবং হার্ডলি এবং রেদার, এই শব্দগুলো শব্দের অর্থকে হ্রাস করে। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি কথা বলবো রুলস অফ মডিফায়ারের সর্বশেষ ইনস্ট্রাকশন, তা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ? এই ম্যাটারটি আমাদের বোঝা অতীব জরুরি। প্রিপোজিশনাল ফ্রেজ বিষয়টি আমি এভাবে ব্যাখ্যা করব, ভার্ব প্লাস ডট ডট প্রিপোজিশন প্লাস noun oblique noun phrase। তো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রিপোজিশনাল ফ্রেজ অর্থ প্রিপোজিশনের সঙ্গে
কিছু এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে যে শব্দসমূহ বা সে শব্দসমষ্টি ক্রিয়েট করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। She controlled herself with great desire. My dear viewers, আমি উদাহরণ হিসেবে লিখেছি she controlled herself with great desire। এই যে এই জায়গাটুকু আমার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রশ্নে এরকম থাকতে পারে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এই যে কন্ট্রোলড ভার্বটিকে এই প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে অ্যাডিশনাল কিছু শব্দ যুক্ত হয়ে যে একটি শব্দগুচ্ছ ক্রিয়েট করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। তো আমি এই মেটারটিকে আরও একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করছি। দে asked him why he was putting the foods in his pocket. My dear viewers, আমি পরবর্তী যে এক্সাম্পল তা লিখেছি, দে asked him why he was putting the foods in his pocket। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে বিষয়টি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রিপোজিশন ইন যুক্ত হওয়ার পরে অ্যাডিশনাল কিছু নাউন বা নাউন ফ্রেজ নেওয়ার পরে টোটাল একটি শব্দগুচ্ছ ক্রিয়েট করেছে যা শুরুতে প্রিপোজিশন দিয়ে রয়েছে, যার কারণে এটিকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। তো এই মেটারটি কোশ্চেন এরকম করে থাকতো, দে আস্কড হিম হোয়াই হি ওয়াজ পুটিং দ্য ফুডস ডট ডট, এখানে গ্যাপ থাকতো, তারপর থাকতো যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে এই পুটিং ভার্বটিকে এই যে এই শব্দগুচ্ছ দ্বারা এই প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা মডিফাই করতে হলো। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদের সামনে মডিফায়ার মেটারটিকে পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে গেলে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো অত্যন্ত জরুরি সেগুলো নিয়ে কথা বলেছি। আমার বিশ্বাস এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো আয়ত্ত করতে পারলে মডিফায়ারের পূর্ণাঙ্গ সমাধান সম্ভব। তো এখন আমি আপনাদের সামনে একটি স্যাম্পল প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে দেখাবো। ম্যাডাম ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে রুলস অফ মডিফায়ারের একটি এক্সারসাইজ নিয়ে এসেছি, একটি স্যাম্পল প্রশ্ন নিয়ে এসেছি। আমি যে নিয়মসমূহ যে ইনস্ট্রাকশনসমূহ বর্ণনা দিয়েছি তার আলোকে এটি এখন আমি অ্যানালাইসিস করে দেখাবো। এ ভিলেজ ডক্টর ইজ a number gap, use an intensifier to pre-modify the adjective familiar person in the rural areas of Bangladesh। তো ম্যাটার ভিউয়ার্স, এখানে মেন টপিকস হচ্ছে ইন্টেন্সিফায়ার, এটাকে বলেছে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে ফ্যামিলিয়ার এই শব্দটি অ্যাডজেক্টিভ, এর সামনে একটি ইন্টেন্সিফায়ার ইকুয়াল, সো, ভেরি, এক্সট্রিমলি, হাইলি, টু, এই সমস্ত শব্দ ব্যবহার করে এটাকে পূরণ করতে হবে। তাহলে ইন্টেন্সিফায়ার ইকুয়াল অ্যাডভার্ব দ্যাট ইজ ভেরি। পূর্বে আমি এটা বর্ণনা করেছিলাম, ইন্টেন্সিফায়ার ইকুয়াল অ্যাডভার্ব ভেরি, এগুলো ব্যবহার করা যায়। তাহলে দাঁড়াচ্ছে ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। হি ইজ প্রি-মডিফাই দ্য ভার্ব নোন অ্যাজ এ কোয়াক। এই যে ভার্ব, এই ভার্বটিকে প্রি-মডিফাই করতে হবে। তো এর সামনে যখন একটি কথা বলেছিলাম, ভার্বকে মডিফাই করতে গেলে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই যাই বলুক না কেন আমরা অ্যাডভার্ব ইউজ করব। তো অ্যাডভার্ব ইউজ করতে গেলে যা দাঁড়ায়, হি ইজ জেনারেলি বা নোন অ্যাজ, GENERALLY, জেনারেলি নোন অ্যাজ, অথবা ম্যাটার ভিউয়ার্স এখানে ইউজুয়ালি লিখলেও হতো, USUALLY। একটি কথা বলতে চাই, উত্তরের ভ্যারিয়েশন আছে, অর্থের সাংঘিকতা বজায় রেখে আমরা বিভিন্ন টাইপের উত্তর লিখতে পারবো। তাহলে দাঁড়াচ্ছে হি ইজ জেনারেলি বা ইউজুয়ালি নোন অ্যাজ এ কোয়াক, হাতুড়ে ডাক্তার বলে পরিচিত। এরপর আসছে ম্যাটার ভিউয়ার্স, এ ভিলেজ ডক্টর ইজ নট এ প্রি-মডিফাই দ্য নাউন। এই যে ডক্টর শব্দটি নাউন, এর পূর্বে বলেছে যে প্রি-মডিফাই দ্য নাউন, তাহলে
সহজ কথায় বলতেছি যে নাউনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড doctor. He dash pre-modify the verb sits in a small dispensary in the morning and evening. মানে ভিউয়ার্স, এই যে sits এটি হচ্ছে ভার্ব, এই ভার্বটির পূর্বে pre-modify the verb, তার মানে আমাদেরকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। he usually তিনি সাধারণত sits in a small dispensary in the morning and evening। এরপরে দাঁড়াচ্ছে he treats the patients। মানে ভিউয়ার্স, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইউজ এ পার্টিসিপল, একটি পার্টিসিপল অর্থ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ ইউজ করতে হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে, এখানে লিখতে হবে টেকিং। টেক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে টেকিং করা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, হি ট্রিটস দ্য পেশেন্ট, তিনি রোগীদেরকে সেবা দেন। টেকিং, এখানে আছে স্মল ফিশ, সামান্যতম বেতন নিয়ে, সামান্যতম ফি নিয়ে তিনি রোগীদেরকে সেবা দিয়ে থাকেন। তাহলে টেকিং শব্দটা ইউজ করার মূল কারণ হচ্ছে ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল মিন্স ভার্ব প্লাস আইএনজি, যা অ্যাডজেক্টিভের নাই কাজ করছে। পরে আসছি, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন। এই যে ম্যান, এই শব্দটি নাউন। ম্যাটার ভিউয়ার্স, এই নাউন শব্দটির পূর্বে প্রিমডিফাই দ্য নাউন, এখানে তাহলে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো এ ভিলেজ ডক্টর ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। তো এরপর আসছে হিজ চেম্বার ইজ ড্যাশ প্রিমডিফাই দ্য ভার্ব ফার্নিশড। তাহলে প্রিমডিফাই দ্য ভার্ব রয়েছে, তার মানে ফার্নিশড এই ভার্বটিকে ফার্নিশড এই ভার্বটিকে সামনে একটি অ্যাডভার্ব ইউজ করতে হবে। প্রিমডিফাই দ্য ভার্ব, তার মানে হচ্ছে এখানে পুয়ারলি লিখতে হবে, PWRLY। হিজ চেম্বার ইজ পুয়ারলি ফার্নিশড, মানে তার চেম্বারটি খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে না। হি ক্যানট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দি ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন পেশেন্টস। এই যে ভিউয়ার্স, এই পেশেন্ট এই শব্দটি নাউন, এর সামনে তাহলে লিখতে হবে, যেহেতু রয়েছে প্রিমডিফাই দ্য নাউন, তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে পুয়ার লিখেছি, আপনারা এখানে সিক লিখতে পারতেন, ইল লিখতে পারতেন, ইল পেশেন্ট, সিক পেশেন্ট, পুয়ার পেশেন্ট। তো অর্থের প্রাসঙ্গিকতা বজায় রেখে মিলাই দিতে হবে। এই মেন টপিক্স, ম্যাটেরিয়ালস একটি কথা বলতে চাই, মডিফায়ার পূরণ করার ক্ষেত্রে মেন টপিক্স হচ্ছে এই যে নির্দেশনাসমূহ, ব্র্যাকেটের মধ্যে যে নির্দেশনাটা দিয়ে আছে, এটি আপনাকে অ্যান্সার ক্রিয়েট করতে সাহায্য করবে। যদি আপনি এই ম্যাটারটিকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে ইট উইল বি মাচ ইজিয়ার ফর এভরিওয়ান। তারপরে দেখি, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে ম্যাটার ভিউয়ার্স, ফিউ এটি একটি পরিমাণবাচক, যা অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ। তো এই ওয়ার্ডের পূর্বে একটি প্রিমডিফাই ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। ইন্টেন্সিফায়ার অর্থাৎ ভেরি ইউজ করলে কমপ্লিট হবে, ভেরি। তাহলে ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ভেরি ফিউ, মানে আমাদের দেশে কোয়ালিফাইড ডক্টরসের সংখ্যা খুবই কম। সো তাই এ কোয়ালিফাইড ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন। এই যে পিপল এই শব্দটি নাউন, তাহলে এখানে পুর লিখলেই হবে। তো ম্যাটার ভিউয়ার্স, এতক্ষণ যা শেখানোর চেষ্টা করলাম তা হচ্ছে মডিফায়ারের একটি স্যাম্পল প্রশ্ন নিয়ে কাজ করেছি। এই প্রশ্নটির অ্যানালাইসিস করতে যে আমি বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেখলাম। তো আমি যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলাম তার প্রত্যেকটি যে এখানে ইউজ করা হয়েছে তা না, অন্যান্য এক্সারসাইজে অন্যরকম মেটারগুলো বা অন্যরকম ইনস্ট্রাকশনগুলোও ইউজ করতে হবে। তো মেন পয়েন্টটা হচ্ছে এই যে ইনস্ট্রাকশনে ব্র্যাকেটের মধ্যে যে নির্দেশনাটি দেয়, এটি আগে ভালো করে বুঝতে হবে, তারপরে এইটি অনুপাতে কাজ করতে হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি ডিপলি রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লট অফ থ্যাঙ্কস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।